শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দরী মিষ্টি সকাল, ভালো কাটুক দিন, সেই প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়ে আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশন আর সাকি, এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, সুন্দর সকালে সাকি পাশে আছে, শুরুতেই চলে যাচ্ছি সাকির কাছে। সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি? আমিও ভালো। এবং আরো ভালো লাগছে আজকে এমন একজন আছেন যিনি ভীষণ নিবেদিত তার কর্মে। চলো দর্শককে জানাই কে আছেন। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি চিত্রশিল্পী এবং ভাস্কর বিমানেশ চন্দ্র বিশ্বাস। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। কেমন আছেন? ভালো রাখছেন? ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে, এবং যেমনটা বলছিলাম যে ভীষণ নিবেদিত আপনি। কিন্তু এই জায়গাতে একটু অন্য একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে চারু এবং কারুকলা এটা আসলে প্রাইমারি লেভেল থেকেই শিক্ষা কার্যক্রমের অংশ। আপনি অনেক আগে থেকে এই জায়গাটাকে লালন করছেন, ধারণ করছেন। কি কি বিষয় বা কিভাবে এটাকে পরিচালিত করলে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে আসলে সেকেন্ডারি লেভেল পর্যন্ত এটাকে আরো ত্বরান্বিত করা সম্ভব? প্রথমেই আমি যেটা, আমার গুরু এস এম সুলতান, তিনি চাইতেন যে তার গ্রাম অঞ্চলের শিশুরা এগিয়ে আসুক, যার জন্য জয়নুল আবেদিন শিল্পাচার্য জয়নুল আবেদিন করলেন ঢাকাতে। আর সুলতান চলে গেলেন ইউরোপ থেকে ফিরে গ্রাম অঞ্চলে তার মাতুলালয়ে, অর্থাৎ চাচুড়ি পুরুলে গ্রাম। আমাদের বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান জি। তা উনি ওনার মাতুলালয়ে জঙ্গল কেটে পরিষ্কার করে আর্ট স্কুল করার চেষ্টা করলেন, কিন্তু পরে সেটা মাধ্যমিক স্কুল হয়ে গেল। আচ্ছা, তবুও টিকে আছে। আর সুলতান সাহেব যে কয়টি করলেন সব গ্রামে। এটাই আমাকে সবসময় অনুপ্রাণিত করছে। আর আমি সৌভাগ্যক্রমে সুলতানের একই গ্রামের, আমার পিতা তার ক্লাস ফ্রেন্ড। সেই সুবাদে আমি প্রায় 65 থেকে, অর্থাৎ 65 সাল থেকে তার সান্নিধ্য পেয়েছি। উনি চাইতেন যে আমাদের গ্রামের পিছিয়ে পড়া যে শিশুরা, তারা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে বা শিল্প চর্চা হোক এদেশে, এটার জন্য উনি চিন্তা করতেন। একই আদর্শ তো আপনার? একই আদর্শ আমার। উনি আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন আমি চারুকলায় গ্রাজুয়েশন, সেই গল্পগুলো আসলে আমরা ধাপে ধাপে শুনবো, কিন্তু শুরুতে যেটা জানতে চাইছিলাম যে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে কিভাবে আসলে চারুকলার প্রসারটা করা সম্ভব, সে বিষয়ে যদি আপনি কিছু বলেন। আমাদের দেশের শিশুরা অনেক দিক দিয়ে এগিয়ে, আবার অনেক দিক দিয়ে পিছিয়ে। যেমন আমাদের গার্জিয়ানরা চিন্তা করে যে একটা বায়োলজি খাতা, জুওলজি খাতা আঁকে, সেটা তাদের শিখাতে গেলে তো ড্রয়িং শিখাতে হয়, কিন্তু এটা সিনিয়র পার্সনদের দিয়ে করে নিয়ে যায়। কিন্তু একটা ছেলে যখন আর্কিটেক্ট হবে, ইঞ্জিনিয়ার হবে, তার তো ঘর আঁকতে হবে। এই যে ইন্ডাস্ট্রিয়াল দিক, এটাকে যদি আমরা প্রস্তুতি না করতে পারি, তাহলে তো আমাদের শিশুরাই পিছিয়ে যাবে। আর একজন ইঞ্জিনিয়ার নিশ্চয়ই চাইবে না নকল করে কোনো কিছু করার, তাকে ড্রয়িং শিখাতে হবে। তা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করার সময়ই দেখছি যে অনেক সময় যে আমাদের ইঞ্জিনিয়াররা বা আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা, এনাদের ড্রয়িং ক্লাসে আমরা হেল্প করতাম। আর ছোটবেলা থেকে যদি একটি শিশু আঁকা শুরু করে, তাহলে বড়বেলাতে আর মনে হয় তার কোনো অসুবিধা হয় না, ওটা কন্টিনিউয়াস করে যায়। তো এটা, আর আমাদের দেশে একটু ফিরে দেখেন যে গার্মেন্টস, সিরামিক ইন্ডাস্ট্রি, তারপরে প্লাস্টিক ইন্ডাস্ট্রি, আর বিশেষ করে আর্ট কোথায় নাই, প্রত্যেকটা জায়গাতে। আজকে একটা গর্বের বিষয় যে আমাদের বিডিআররা পারেনি, কিন্তু আমরা পেরে গেছি শাড়ি দিয়ে প্রোটেকশন করা। বর্ডার থেকে কিন্তু শাড়ি, ইন্ডিয়ান শাড়ি আসে না, আমরা ভালো নকশা দিয়েছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই। হ্যাঁ, তা আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি, সিরামিক ইন্ডাস্ট্রি সারা পৃথিবী বিখ্যাত। এখানেই জয়নুল আবেদিন, এস এম সুলতান, শফিউদ্দিন সাহেব বা প্রমুখ যারা শিল্পী, তাদের অবদান বিরাট। একটু পিছনে ফিরে দেখার যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কোন দিকে। আজকে তো ইংল্যান্ডে আমাদের টাকা ছাপতে যেতে হয় না, আমাদের শিল্পীরাই ডিজাইন করে দেয়। তারপরে অন্য অন্য দিকে দেখেন আর্কিটেক্ট গুলো চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এই যে তারা ভালো ডিজাইন করতে পারছে, এটা ড্রয়িং এর অবদান। সত্যিই তাই। আসলে সমৃদ্ধির কথা আপনি বলছেন, এভাবেই আমরা সমৃদ্ধ হব আরো। কিন্তু নড়াইলে আমরা যতদূর জানি শৈশব থেকেই প্রকৃতির প্রতি প্রেম আপনার অন্য রকম একটা ব্যাপার ছিল। সেই নড়াইলে জন্মের পর বেড়ে ওঠা এবং প্রকৃতিকে কিভাবে ভালোবাসতেন, কিভাবে অবলোকন করতেন, সেই বিষয়গুলো শুনতে চাইবো। আমরা অনেকগুলো ভাই, তা সুলতান সাহেব আমার পিতার কাছে বলতেন যে একটা ছেলে অন্তত দাও চারুকলায়। তা সেটা আমার ছোট ভাইটাও
আর্টিস্ট সান্তা মারিয়া ইউনিভার্সিটির আচ্ছা। ধীমান বিশ্বাস। আচ্ছা। আমার মেয়েটাও আল্লাহর অশেষ দয়াতে পিএইচডি করেছে ফাইন আর্টসে, বাহ। বাহ। সে ইউডার টিচার। আমার ভাগ্নেটা ওইদিকে চলে আসছে, তার ফলে অশেষ দয়া আছে। আচ্ছা, আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 4 ভাই, আর একটা অনেক আগে মারা গেছে, জি। আর 2 বোন। 4 ভাই 2 বোন। আপনি বলছিলেন যে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ছিলেন আপনার বাবার ক্লাসমেট, এবং Classmate। তিনি চাইতেন যে আপনার পরিবারের ভাই বোনদের মধ্যে কেউ না কেউ আসুক এই পেশায়। সেই গল্পগুলো একটু জানতে চাই, যে কিভাবে একটু পারিবারিক সম্পর্ক তৈরি হলো, কিভাবে তার কথায় আপনার বাবা কিংবা আপনার অনুপ্রাণিত হলেন, কিভাবে যুক্ত হলেন এই পেশায়। সুলতান সাহেব অর্থাৎ বরেণ্য শিল্পী জি। এস এম সুলতান এবং আমার পিতা, তারা একই সাথে জি। 4, 5, 6 এই পর্যন্ত পড়াশোনা করছে। তা ওনারা, একটা মজার ব্যাপার, তৎকালীন সময়ে যে যাত্রা হতো গ্রামে, জি জি। তা রয়্যাল ড্রেস পাওয়া যেত না, এটা খুব কস্টলি। তো ওনারা ড্রেসে নকশা করে দিতেন এবং পুঁথি লাগিয়ে নকশা করতেন। তা আমি ওনাদের কাছে একদিন জিজ্ঞাসা করছিলাম যে আপনারা ড্রয়িং এর ব্যাপারে হেল্প পাচ্ছেন কোথায়? ওরা বলছে কি যে আমাদের যে জুয়েলারি দোকানগুলো আছে ওখানে দেখবেন পুরানো কিছু বই আছে যেখানে নকশা আছে। এছাড়া ওনারা আর্টের কোনো বই সেই সময় পান নাই, অর্থাৎ প্রায় 30 সালের কথা। ওর থেকে ওনারা এগিয়ে যেতেন। এই স্কুলে তৎকালীন সময়েও কিছুটা ড্রয়িং শিখাতেন। আচ্ছা। এটা অর্থাৎ আমি যতদূর জানি যে জমিদারদের কাছে সুলতান সাহেব লালিত পালিত, ওনার বাবাও ভালো রাজমিস্ত্রি ছিলেন, ওই নকশাও উনি করতে যেতেন। আর যেহেতু আমার পিতা, উনিও একসময় ছাপাখানা ছিল, কাপড়ের ছাপাখানা। কাপড়ের ছাপাখানা আগে কাঠের ডাইস তৈরি করে হতো, জি। সেটা এখনো কোনো কোনো জায়গায় ট্র্যাডিশন আছে। এখন আমার পিতা কলকাতা যেতে পারেননি, তা ওনাকে বলতেন যে আমি তো কিছু হলো না, তো ওকে যদি কিছু এগোতে পারে, আচ্ছা। এটি আমার তার। এবং ঢাকাতেও ভর্তি করার পরে উনি খোঁজ নিতেন আমি ঠিকমতো ক্লাস করি কিনা। আর পাশ করার পর আমাকে একটা সুযোগ হলো বাইরে চলে যাওয়ার, কিন্তু আমার গুরু বললেন আর্ট কলেজ হয়েছে খুলনা নতুন করে, রায়বাহাদুর শশীভূষণের পালে, জি। তো ওইটাকে গড়া যায় কিনা। স্যার, কলেজের প্রসঙ্গটা আমরা অনেক পরে আসতে চাই। আমরা যতটুকু জেনেছি যে এই বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী আপনার হাতে সেই আঁকাকের পেন্সিল, খাতা, এই বিষয়গুলো আপনার হাতে তুলে দিয়েছিলেন। হ্যাঁ। স্যার, সেই স্মৃতিচারণগুলো আমরা একটু জানবো। ছোট্ট করে আপনার সম্পর্কে আগে দর্শকদেরকে আমাদের জানাতে হবে, তারপর ফিরতে চাই স্যার। আমি বলি যে তৎকালীন সময়ে নড়াইলে জি ওই স্যার, লাল, আমরা আসি আপনার কাছে, আপনার সম্পর্কে একটু দর্শকদেরকে জানাই, তারপর ফিরতে চাই। জি। মাসুক, তুমি নিশ্চয়ই জানো। নিশ্চয়ই। প্রিয় দর্শক, চিত্রশিল্পী এবং ভাস্কর বিমানেশ চন্দ্র বিশ্বাস বাংলাদেশের চারুকলা জগতের এক নিবেদিত শিল্পী এবং শিক্ষক ও সাংস্কৃতিক আন্দোলনের কর্মী। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি শিল্পকে শহরের গণ্ডি থেকে গ্রামীণ শিশুদের কাছে পৌঁছে দেওয়ার আন্দোলনে নিজেকে নিয়োজিত করেছেন। 1984 সালে খুলনা আর্ট কলেজে শিক্ষকতা শুরু করে পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। চিত্রকলার পাশাপাশি ভাস্কর্য শিল্পেও তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে অতন্দ্র প্রহরী, ঈগল ভাস্কর্য এবং বিভিন্ন মোজাইক মুরাল। 2007 সালে নড়াইলে তিনি প্রতিষ্ঠা করেন অবৈতনিক আর্ট স্কুল শিল্পাঞ্জলি, যেখানে গ্রামের এবং আদিবাসী শিশুদের বিনামূল্যে চিত্রকলা শেখানো হয়। গত 2 দশকে তিনি নড়াইল, যশোর এবং খুলনার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বহু ভ্রাম্যমাণ আর্ট স্কুল গড়ে তুলেছেন। শিশুদের সৃজনশীলতা এবং শিল্পবোধ জাগিয়ে তুলতে তার নেওয়া বৃহৎ চিত্রকর্ম ও ভ্রাম্যমাণ প্রদর্শনী ব্যাপক প্রশংসিত হয়েছে। তাকে আমরা জানছিলাম অল্প করে, আবারও বিস্তারিত জানতে ফিরে যাচ্ছি তার কাছে। স্যার, ভাই বোনদের মধ্যে আর কেউ? যখন আমার বরেণ্য গুরু সুলতানের সান্নিধ্যে জি। পেয়েছি, তখন দেশে কালার প্যালেট বা কালার এগুলো পাওয়া যেত না। আচ্ছা। এমনকি যশোরের মতো সিটিতেও কালার পাওয়া যেত না, এটা আমার ভালো করে মনে আছে। কি দিয়ে করতেন স্যার? তখন উনার এই এক পাশে নীল, এক পাশে লাল একটা পেন্সিল পাওয়া যেত। আচ্ছা। তা আমি আমার গুরুর কাছে যখন গেছি, তখন উনি ইংল্যান্ড থেকে বা পাকিস্তান থেকে ফিরে আসছে, ওনার যে কালার বক্স গুলো সব আমাকে দিয়ে দিলেন। আচ্ছা। এটা আমার একটা বিশাল ব্যাপার। আমি বলছি, গুরু আমি তো নষ্ট করে ফেলবো, আমি তো ভালো ছবি হয় না। তা বলছে, হয় না করতে করতে একদিন হবে। অর্থাৎ তুমি এই যে নষ্ট করছো না, স্টাডি করছো তুমি, এটা তার বিরাট ব্যাপার। আমিও নিজেও বুঝতাম না যে তার সেই দামি রং, উইনসন নিউটন দামি রং আমি ব্যবহার করতাম।
আচ্ছা তার হ্যান্ডমেড পেপার, যারা আমরা কোনোদিন ঢাকাতেও অনেকজন চোখে দেখেন, সেইগুলো উনি আমাকে নড়াইলে ইংল্যান্ড থেকে এনে দিতেন। তার এই দেওয়াটা তো অবশ্যই ভীষণ সুন্দর তার জায়গা থেকে, মানে শিক্ষকের জায়গা থেকে, কিন্তু একদমই সেই শিশু বয়সে আপনার জায়গা থেকে শুনতে চাই যে এত রং, যে কাজটা আপনি করতে ভালোবাসেন, তার উপকরণগুলো পেয়ে আপনার মানে মনের মধ্যে কি হয়েছিল, ভালো লাগাটা কেমন ছিল? ঠিক এতটা বুঝতাম না, উনি যা বলতেন তাই। এটা আমাদের ওই কিছু ফ্লাওয়ার স্টাডি করতে দিত, কয়েকটা ফুলে দেখো কত রং, এবং এটা আল্লাহর সৃষ্টি, এটা আগে স্টাডি করো, ফুলের থেকে কত রং পাবে। আচ্ছা আচ্ছা। তারপরে একটা ঘটনা ঘটছিল, কোনো একটা ব্যাপারে কয়েকটা লোক তাকে আক্রমণ করতে আসছে ওই গার্ডেন করার সময়। তা আমাকে বলছে বাঁশের নকশা করা লাঠিটা নিয়ে আসো ভিতর থেকে। তা আমি ওনার সেই মন্দিরের ভিতর একবারে হেলান দিয়ে একটা লাঠি নিয়ে আসছি, কিন্তু ওটা প্রচুর নকশা করা, ওনার নকশা করা। কিন্তু উনি ওটা খুলে ভোজালির মতন বের করলেন, অর্থাৎ একটা ছোট তরবারির মতো। তা আমি বললাম যে ওস্তাদ এর ভিতরে এটা, তা বলছে আর্ট দিয়ে মরে রেখেছি। এখন আমাকে যখন আক্রমণ করতে আসছে তখন তার সহ্য করতে পারছি না, আমি তো তাদের কোনো অন্যায় করিনি। তা যেমন তরবারিগুলো দেখবেন খুব নকশা করা তরবারিগুলোতে, অর্থাৎ নান্দনিক দিক দিয়ে মোড়া থাকে, শিল্প চেতনা দিয়ে মোড়া থাকে, অনেক ধারালো, অনেক এগুলো, অনেক রিভলভার গুলো তো দেখবেন নকশা করা, নকশাটা আসে কোথা থেকে। ওই জন্যই রবীন্দ্রনাথ বলছে না যে জীবনের জন্য হচ্ছে আর্ট, আর জীবিকার জন্য হচ্ছে আর্ট, আরেকটা হচ্ছে আনন্দ পাওয়ার, এই আনন্দটা খুঁজে পাওয়া। তো এটা গুরু সেই সময় থেকেই আমাদেরকে শিখিয়েছে। আচ্ছা, পাশাপাশি পড়াশোনা কেমন চলছিল আপনার? আমি পড়াশোনা করছি, আমি 70-তে অর্থাৎ 70-এর দশকে আমি 70 সালে ম্যাট্রিক পাস করছি। তার পরবর্তীতে ইন্টারমিডিয়েটও পড়ছি, পরবর্তীতে ঢাকা চারুকলা। তা আমাদের সময় মাস্টার ছিল না ঢাকায়, কিন্তু ফলে আমাদের ফিরে যেতে হয়েছে আর্ট কলেজে। উনি বলতেন দেখো তুমি তো ইউরোপে, আমি ইউরোপে একটা ভালো কাজের জন্য চান্স পেয়ে যাই, ইউরোপে গেলে কি হবে, তোমার সন্তানগুলো দেখবে কে? এই যে খুলনা আর্ট কলেজ হয়েছে, এই সন্তানগুলোকে কে মানুষ করবে? ঢাকা ছেড়ে তো খুলনায় কেউ আসতে চায় না, টিচার নাই। আচ্ছা, এইভাবে আমরা 24টা বছর খুলনা আর্ট কলেজে সন্তানদেরকে চেষ্টা করেছি। আপনি যাননি আর দেশের বাইরে? দেশের বাইরে পরে গিয়েছি, নেপাল গিয়েছি, ইন্ডিয়া গিয়েছি। না, আপনি যখন পড়াশোনার একটা সুযোগ পেলেন, আপনি যেটি বলছিলেন স্কলারশিপ পেলেন মনে হয় আপনি? না, স্কলারশিপ না, ওটা আমাকে আন্তর্জাতিক ভাবে আমি বাটার অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আচ্ছা। তা আমাকে ওরা অফার দিয়েছিল যে আপনি যদি জয়েন করেন, তখন বেগুনবাড়িতেই তাদের। তা আমি, আমাকে ওস্তাদ বললেন, এই কথা বলার পরে বলছে সারা জীবন জুতো আঁকাতে যাবা, তোমার সন্তান তৈরি হবে না। তো ওস্তাদের দোয়াতে তার পরবর্তী জেনারেশনে অন্তত 1,500 সন্তান তৈরি হয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা সেই গল্পে খোঁজ নিয়ে দেখছি ম্যাক্সিমাম ভালোভাবে আছে, অন্তত 7 থেকে 8 জন তো প্রফেসর হয়ে গেছে ইউনিভার্সিটি। এই যে এটা তার সাকসেসফুল, আমার নয়, তার দোয়া। জি, উনি শুধু আসলে আপনার একজন শিক্ষক ছিলেন না, মানে আপনার অভিভাবকও ছিলেন আসলে। অভিভাবক মানে কখনো কখনো বলতো টাকা আছে না, এই নাও কিছু। আচ্ছা। উনি ঢাকায় আসলে এইটা জি, মানে হয়তো একটা গেঞ্জি বা দুটো গেঞ্জি কোন রকম গায়ে দিয়ে আসি, নাই আচ্ছা এটা নেও, শীতকাল, এই যে তার দোয়া, এটা কম নয়। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, বিশাল প্রাপ্তি, বিশাল প্রাপ্তি। স্যার, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়লেন, সেই সময়ে যে শিল্প ভাবনাটা নিশ্চয়ই আরো বিস্তর পরিসরে বিকশিত হলো, সেই জীবনটা নিয়ে একটু শুনতে চাই আমরা। ত্যাগের মহিমাটা, যে তুমি কলেজে বেতন ঠিক মতন পাও না, তারপরেও কি তোমার ত্যাগ নয়? শিশুদের জন্য, শিল্পীদের জন্য খুলনা অঞ্চল গড়ে উঠবে, এটা তো তোমার ত্যাগের দরকার, কেউ না কেউ ত্যাগ করতে হবে। তা সেই ত্যাগে লাস্টে এখন যে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসছি, ছোট টাইটেলই হোক আর যাই হোক, সেখান থেকে বেরিয়ে কিছু ভাতা পাই, তাতে তো আমার অভাব হয় না আমার গরুর দোয়াতে। আর ইতিমধ্যে আমি কিছু শিশুদের নিয়ে যে কাজগুলো করছি, যদি কোনোদিন আল্লাহ উপর দিক দেখে, তা আমার নড়াইলের নেক্সট জেনারেশন অর্থাৎ সুলতানের পরবর্তী প্রজন্ম বিশ্ব রেকর্ড করবে, অর্থাৎ 2000 ফিট লম্বা বাই 3 ফিট, এই যে শিশুরা ছবি আঁকছে, এটাই
সুলতানের পরবর্তী প্রজন্ম সেই জায়গাতে আপনিও আছেন। আপনার শিক্ষা জীবন নিয়ে আসলে আমাদের জানার আগ্রহটা ব্যাপক। আমরা আরো জানতে চাই আপনার শিক্ষা জীবন নিয়ে, যে আপনি চারুকলায় পড়লেন। সুলতানের কাছে একরকম দর্শন এবং প্রায়োগিক জ্ঞান দুটোই শিখেছেন। চারুকলাতে এসে বিভিন্ন ধরনের শিক্ষক পেলেন, বিভিন্ন অঞ্চলের সহপাঠী পেলেন। এই জিনিসগুলো কি মনে পড়ে এখন? কেমন লাগে মনে পড়লে? এটা এক সময় ছিল, ক্লোজ ছিল যে এক একজন কি আঁকতেছে। আমার চিন্তা একটু ভিন্ন টাইপের, বা আমার গুরুর দোয়াতে জি, না, আমি যেটা আঁকবো সেই দর্শনটা যদি মানুষের কল্যাণে না লাগে, তাহলে তো আমার কিছুই হলো না। আর্ট ফর আর্ট সেক, শুধু শিল্প সৃষ্টি। কিন্তু আমার সমাজের যে অবহেলিত মানুষগুলো, এদের কি কাজে লাগবে? সেটার জন্য তো ইন্ডাস্ট্রিয়াল আর্ট। আমার শিশুরা আঁকতেছে, 25 জন আমার ভর্তি হয়েছে, 25 জনের ভিতর কটা বেরিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা আমাদের শিল্প কলকারখানায় যে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে দেশকে, এটাই মুখ্য। আর আরেকটা হচ্ছে, আমার বেঁচে থাকার ঊর্ধ্বে একটা ত্যাগের দরকার হয়। এটা মনে হয় প্রতিটা মানুষেরই হওয়া উচিত জীবনে। আল্লাহ তো ত্যাগ পছন্দ করে, তা আমাকে ত্যাগী হতে হবে না? আমার শিশুদের জন্য কাজ করতে হবে না জগতে? আমি যতটুকু সময় আছি ততটুকু সময় কাজ করি। একটু জানতে চাচ্ছিলাম যে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের সান্নিধ্য আপনি পেয়েছেন, তার কাছেই আসলে আপনি আপনার হাতে খড়ি, এবং তিনি একজন অভিভাবক হিসেবে আপনার জীবনে আসলে কাজ করেছে। তারপরেও নিজস্ব কিছু চিন্তা ভাবনা থাকে, পরিবারের একটা চাওয়া পাওয়া থাকে। আপনি কখন ভাবলেন যে এই শিল্প চর্চা বা এই শিল্প যে মনটা আমার, সেটাকেই আমি জীবনের মূল পথ হিসেবে বেছে নিব? সেটা আসলে আপনি কখন ঠিক করলেন স্যার? এটা কলেজে যখন শিক্ষকতা করতাম, তখন মাসে খুব কম বেতন আসতো, আর মনে হয় 40% দিত। তো এই সময়ে খুলনার বুকে শিক্ষকের সংখ্যাও স্বল্পতা, অর্থাৎ যেখানে আমাদের দরকার ছিল 15 জন শিক্ষক, ছিলাম 4-5 জন। এই যে দুই দিকের, অর্থাৎ সেখানে কোনো কমার্শিয়াল কাজ পেতাম না। তারপরেও হয়তো যা অল্প একটু পেতাম তাই দিয়ে বেঁচে থাকার চেষ্টা করেছি, এবং খুলনার থেকে যে আমরা ঢাকায় চলে আসবো এরকমও ভাবিনি। আচ্ছা। তারপরেও অনেক মানে বেশ কিছুদিন হওয়ার পরেও দেখলাম কি যে না, কিছু কিছু কাজ আসতেছে। এই কাজগুলো যে আসছে তা তো বুঝতাম যে আল্লাহ দোয়া করছে, তা না আমি তো কাজ পাওয়ার কথা না। আমাকে কে ভাস্কর্য কাজ দেবে, কে পেন্টিং এর কাজ দেবে? তো এটা আমার গুরু মাঝে মাঝে বলতো, দেখো তুমি তো এগুলো করো, কিন্তু আমি তো কোনো নিয়মিত কোনো কিছু পাই না। তার কিছুদিন পরে তাকে শিল্পকলা একাডেমি ভাতা দিয়েছিলেন, কিন্তু বলছে কি যে কষ্ট করো, একদিন মনে হয় পরিবর্তন হবে। এটা খুব একটা ভালো দিক যে বাংলাদেশে চারুকলা দেখেন, রাজশাহী আছে, খুলনা আছে, চিটাগাং আছে, জাহাঙ্গীরনগর আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তো আছে। প্রায় 20টার উপরে প্রতিষ্ঠান গড়ে উঠছে আমাদের শিল্পীদের যে খানিকটা অবদানে। তা এর জন্য আমার ঢাকা যে স্যাররা আছেন, আমি তাদের কাছেও বিশাল, বিশেষ করে নবী স্যারকে, আমি আব্দুল সত্তার, ইনাদের প্রেরণা, থাকো, লেগে থাকো। ওস্তাদ তো ছিলেনই, সুলতান নিজেই উদ্বোধন করছিলেন আর্ট স্কুল, আর্ট কলেজ। তা ওখানে লেগে থাকছি বা সেভাবে আসি। পরবর্তীতে এসে কিছু কাজ করার সময় পেয়েছি। এটা যখন আর ছবি বিক্রি না, ছবি তো ঢাকাতে থেকে যারা থাকে তাদের বিক্রির একটা টেন্ডেন্সি থাকে, আমি ওইটা ভুলে গেছি। আঁকতেছি, তারপরে বেঙ্গলে যে আর্ট এক্সিবিশন করলাম, সেটা হলো আমাকে এগিয়ে দিলেন। কতগুলো ছবি ছিল সেখানে? ওটা প্রায় 45টা ছবি ছিল। আচ্ছা। ওই এক্সিবিশনেই আমার ঘর দুয়ার ছিল না, একরকম টিনের সাবরা ছিল, আল্লাহ এগিয়ে দিলেন। এক প্রদর্শনীতেই আমি প্রায় 20 লাখের মতো বিক্রি হয়েছিল। তাতে আমার মাথা গোজার ঠাই, স্টুডিও, এগুলো হয়ে গেছে আর কি। আচ্ছা। তো এতে বুঝছি যে তার দয়া না থাকলে তো এগুলো হয়নি। পৃথিবীতে কোনো দয়া ছাড়া কেউ কিন্তু নিশ্চয়ই উঠতে পারে না। নিশ্চয়ই। এবং ভালোবাসা, একাগ্রতা নিয়ে কাজটার সঙ্গে লেগে থাকা, সেটাও একটা বিষয়। আপনি নিশ্চয়ই এত এক্সপেকটেশন নিয়ে এই কাজগুলো আসলে করেনি। যেটি বলতে চাচ্ছিলাম যে আপনি আসলে শিল্পটাকে চর্চা করবেন বা শিল্প মনা হবেন, সেটাকে জীবনের পথ হিসেবে বেছে নেবেন, সেটা যাই হোক না কেন। কবিদের কথাই বলি, কবিরে বলছি না যে নজরুল বিদ্রোহী কবি বলছি, তা আমাকে দিয়ে যেন কে লেখায়,
রবীন্দ্রনাথ তাই বলছেন। জি। তা আমার মনে হয় আমাকে দিয়েও আমার গুরুর মাধ্যম দিয়ে কেউ যেন আমাকে আঁকায়। বাহ। তাই তো আমি প্রায় 60 ফিট একটা পেন্টিং করতে পেরেছি প্রায় 4.5 বছর ধরে। জি। এবং একই রকম কথা কিন্তু লালনও বলেছে। হ্যাঁ, ওনারা তো বড় মানুষ, আমরা অত্যন্ত ক্ষুদ্র। আমরা চেষ্টা করে দেখছি, তিনি না আঁকালে আঁকা হয় না। তিনি আর দর্শন না দিলে কেউ দর্শন খুঁজে পায় না। জি। এটা কিন্তু মেডিটেশনের ব্যাপার। জি, জি। অর্থাৎ যার ধ্যান নাই তার জ্ঞান নাই, যার ধ্যান নাই তার জ্ঞান নাই। জি। আচ্ছা। এটা আমার গুরুর মুখ দিয়েও শুনছি। তা এখন যতটুকু আমার শিশুদের ভিতরেও যে গ্রামে গড়ে স্যার, এই যে উঠেছে, ধ্যান জ্ঞানের কথা যেহেতু আসলোই, আমরা একটু আপনার মুখেই শুনতে চাই। ধ্যান বিষয়টাকে তো আমরা একভাবে যেটা স্বাভাবিকভাবে বুঝি, আসলে কোনো কিছু নিয়ে ভাবা, একটা একাগ্রতা তৈরি হওয়া, নিজের সঙ্গে সেই কাজের একটা কি বলে সংযোগ স্থাপন করা, এটি কি আপনি কি বলবেন স্যার? না, আমি মনে করি কি বিশ্ব জগতের মালিক একজন আছেন। জি জি। তা আমি অত সংকীর্ণতা নাই, আমি মনে করি একজন, আর আমরা মনে হয় তার প্রতিপালিত স্কুলে। তা আমার যদি তার যোগাযোগ না থাকে, আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, তিনি যদি আমার মায়ের পেটে ভ্রূণ আর না আনতেন তাহলে তো আমার জন্ম হতো না। আমি খুঁজে পেয়েছি এরকম, কারণ আমার জন্মের আগে তো আমি জানি না কতদিন পর আমার সেন্স আসছে। জি। এই যে সেন্স, তা আমার গুরুই আমাকে এগিয়ে দিয়েছেন, বলছে তাকে স্মরণ রেখো, পিছনে পড়বা না, সবাইকেই স্মরণ করতে হয়, তাহলে তিনি এগিয়ে দেন। এই যে সহজ কথাটুকু, তো এইটা আমার বিশাল অনুপ্রেরণা। আমি একেবারে সৌভাগ্যক্রমে যে কাজগুলো করি, অনেক সময় একটা পোর্ট্রেট দিয়েছে একজন এডিসি নড়াইলে, তো ছবিটা আঁকতেছি, হচ্ছে না। তখন খুব দায়হীনতা এবং কষ্টে ছিলাম। জি। তা বলছে দেখ, আমি বলছি যে 200 টাকা দিছে, তো ছবি আঁকা না হলে, ভালো না হলে তো ফেরত দিয়ে দিতে হবে টাকা। এটা কি করতে, অর্থাৎ আমি সেই মহান দয়ালের কাছে কথাটি প্লেস করছিলাম, এবং 15 মিনিটের ভিতর সেই ছবিটা এত ভালো হলো, আমি নিজেও জানি না এটা কি হয়ে গেল এটা। এবং যখন ওই এডিসি সাহেবকে দেখালাম, তো বলছি ওকে ওকে আর দরকার নেই, অপূর্ব আমার পিতার ছবিটি হয়েছে। এই যে আল্লাহ দয়া করেন, এটা মুহুমুহু, নিশ্চয়ই, তাই না? আমরা মুহুমুহু বেঁচে আছি, এইটা আমার জীবনের সবচেয়ে পরম পাওয়া। আমার গুরু মাধ্যমে হোক, আর গুরু ছাড়া কখনোই ভালো কিছু হয় না। নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আমরা না? যাকে আমার মেন্টর ঢাকার বলি, যে আমরা যাকে গুরুরা আছে, গাইড বলি, আমি জি। তাদেরকে প্রচন্ড শ্রদ্ধা করি। হ্যাঁ, আমরা ঢাকা থেকে আমার গুরুরা খুলনা আর্ট কলেজে গিয়েছে, তো আমরা পায়ের দিয়ে সালাম করছি। জি। তো উনি বলছে রফিকুল নবী স্যারের কথাই বলি, হাশেম খান স্যার, তা বলছে এগুলো করতে নাই। তা বলছে না, আমরা তো মফস্বলের, এগুলো স্যার আমাদের করতে হয়, জি। এগুলোই আমাদের করতে হয়, এটা করে স্যার বেঁচে আছি। আপনাদের পায়ে হাত দিয়ে সালাম করা আপনার ঢাকার ছেলেরা করতে পারে, কিন্তু আমরা। এটা আসলে গুরুর প্রতি অপার শ্রদ্ধা বোধ আমি বলবো। হ্যাঁ, ঢাকা তো আমার সবাই গুরু, ঢাকা জি। চারুকলা সিনিয়র পার্সনও সবাই তো গুরু। জি জি। এই যে এইটা থাকতে হয়। সত্যজিৎ রায় এক জায়গায় বলছে কি, যে স্পিরিচুয়াল পাওয়ারের থেকে বিচ্যুত থাকা, তাহলে তোমার জ্ঞান কমে যাবে। এটা কিন্তু তার কথা, অর্থাৎ তার ফিল্মে এসে আমি খানিকটা দুর্বল ছিলাম। আচ্ছা। উনি এক জায়গায় প্রকাশই করছে যে গার্ডিয়ান ছাড়া থাকতে নাই। ট্রু। এই যে কথা, এটা তো আমি বড় মানুষদের কাছে পেয়েছি। আমার গুরু তো সেরকম, মুহুমুহু আমাকে দেখেন, মুহুমুহু দোয়া করেন। চমৎকার। নড়ালের বুকে সুলতান বেঁচে আছে, মানে কি আগামীতে আমরা চাই যে সুলতানের নাম একটা বিশ্ববিদ্যালয় হবে, ডিক্লেয়ার্ড হয়েছিল, আমরা এটা আশা রাখি। নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার, একটু জানি যে এই যে এস.এম. সুলতান বিশ্ববরেণ্য চিত্রশিল্পী, তার হাত ধরে আপনি এসেছেন এবং আপনার একটা অবস্থান তৈরি হয়েছে, এবং একইভাবে আপনার হাত ধরেও এরপরেও অনেক নতুন নতুন প্রজন্ম কাজ করে যাচ্ছে, তারাও স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা সেই বিষয়গুলোতে আসব। সেক্ষেত্রে আসলে শিক্ষক হিসেবে যখন নতুনদেরকে শেখাচ্ছেন বা নতুন যারা শিখছে, এই যে একটা গুরু শিষ্যর যে পরম্পরা, বা আপনার প্রতিটা লাইন, প্রতিটা কথায় আপনি যেন আপনার গুরুকে ছাড়া কথাই বলতে পারছেন না, আপনার প্রতিটা শব্দে চলে আসছে দেশ বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের কথা।
এখনকার প্রজন্মের মধ্যে কি সেই গুরুভক্তি, শিক্ষার প্রতি সেই একাগ্রতা, সেই ভালোবাসা, সেগুলো আপনি কতটুকু দেখতে পাচ্ছেন বা কি বলবেন এই বিষয়ে? প্রথমে যখন আর্ট কলেজে জয়েন করি জি। তখন তো প্রভাষক হিসেবে বা লেকচারার হিসেবে জয়েন করি। প্রথম দিকে একটু বুঝতে পারতাম না যে আমি আমার 22টা বা 20টা ছাত্রকে একরকম করে তুলবো। জি, জি। যখন পারতাম না তখন চিন্তা করতাম যে তা তুমি আমাকে কি জন্য পাঠিয়েছো শিক্ষকতা করতে, এই যে আমার নিজের ভিতর। তো গুরুর কাছে জিজ্ঞাসা করতাম, তো বলছে তুমি দেখো তোমার মাঝে মাঝে ক্লাস অনেক ভালো হয়। অর্থাৎ আমি যেদিন বলে আল্লাহর কাছে বলে ঢুকি, সেদিন আমার ছাত্ররা বলে কি যে স্যার কালকে যে কি পড়িয়েছেন, এই যে পাওয়া। জি, জি। জি জি তা আবার কোনো কোনো ছাত্র পরম বলছে যে স্যার এটা তো খানিকটা অন্যরকম, আপনি যেসব কথা বলেন। তা আমি বলছি যে যেখান থেকেই থাকো না কেন তাকে স্মরণ করবা। অর্থাৎ একটা ছেলে আর্ট কলেজে ভর্তি হলো, তা কোনো কিছুই পারে না। আমি বললাম কি যে বাড়িতে যাও, আব্বা আম্মার কাছে বলো, আর তার কাছে দোয়া চেয়ে নিয়ে আসো, তা না হলে হবে না। জি মানে ওরা চেষ্টা করে 3 মাসও ডেভেলপ করতে পারেনি। আচ্ছা সে এখন খুলনা মেডিকেল কলেজের আর্টিস্ট। তো এটা আমার কাছে বিশাল সৌভাগ্যের নিশ্চয়ই। যে আমার একটা ছেলে বা 10টা ছেলে যে বেরিয়ে আসছে, এটা কঠিন। জি, জি, স্যার, নিশ্চয়ই। চিত্রকলার পাশাপাশি ভাস্কর্যের প্রতিও আপনার একটা আগ্রহ লক্ষ্য করা গেছে। ভাস্কর্যটা সাবসিডারি ছিল। তো হয়েছে কি অনেক সময় আমরা গ্রামে বা মফস্বলে থাকি, তো যখন যে প্রয়োজনটা হয় মানুষের, এটা ক্যান্টনমেন্টের প্রয়োজন, তাহলে আমি সেটা করতে বাধ্য হয়েছি। আচ্ছা পেন্টিং আমার মুখ্য, কিন্তু আল্লাহ যদি আমার ভাস্কর্য সামনে এনে দেয় তখন তো আমার করতে হবে। মানে এই কাজগুলো ফরমায়েশি কাজ ছিল। ফরমায়েশি না হলেও যেমন তারা স্মৃতিবহ, আমাদের আর্মিদের যৌবন কেমন, আমাদের আর্মিদের অ্যাটিটিউড কেমন, আচ্ছা এগুলো। এখন যেখানে যে পরিবেশ হয়েছে সেই পরিবেশে কিছু মিথের উপরও কাজ করছে আমি। জি জি আমি আপনার একটি ভাস্কর্য আছে স্যার, অতন্দ্র প্রহরী, এটা নিয়ে কি বলবেন? এটা তো আসলে একটা ফিগারই আমরা করছিলাম, সেই 4টিকে পর্যায়েছিলাম, ঠিক ভাস্কর্য পর্যায়ে আসছে কিনা জানি না। আচ্ছা এটা কি ওই যে ক্যান্টনমেন্টের জন্য যশোর যেটা করলেন? ক্যান্টনমেন্টে। আচ্ছা, আরো একটা আছে ইগল। ইগল এটা হচ্ছে আমাদের যে বাংলাদেশ বিমানের যে লোগোটা, ওই লোগোটাকে স্টিলে আনতে যাই খুব সমস্যায় পড়ে গেলাম। আচ্ছা অর্থাৎ পার্ট পার্ট তৈরি করে তারপরে করছি, কারণ এটা ঝড়ে উড়ে নিয়ে যেত। এই ভয়টাকে পরবর্তীতে অনেক মানে 20 গেজের শীট দিয়ে কাজ করতে হয়েছে, কিন্তু ওই লোগো করতে চাই এটা বিপদ তৈরি হয়। ওরা যেটা আঁকা আছে ওইটাকে বাস্তবে আনা কঠিন। কঠিন। তো তারপরও চেষ্টা করেছি, সেটা আছে কিনা জানি না এখন। এটা কি উপাদানের পার্থক্যের কারণে হচ্ছে? না, এটা ধরেন ডিজাইনের কারণে। আর্মি অফিসার, সে তার তো বিকৃত লোগো চাইবে না, জি, সে চাইবে তাদের লোগোটাই যেন ওখানে আসে। তা সেটা করতে যেয়ে অনেক সময় খাটতে হয়েছে, পার্ট পার্ট তৈরি করে ঝাল দিতে হয়েছে। মাইকেল মধুসূদন দত্তের ভাস্কর্য আপনি করেছেন। হ্যাঁ, এটা আমার ছাত্র জীবনে আমি মনে করতাম যে বড় মানুষদের কিছু কাজ করার এইটুকুই। আমার গুরুর একটা কাজ আছে নড়াইল শিশু স্বর্গে, জি, এটাও করেছি টাইলস ওয়ার্ক, 97 সালে করছি এটা। আর আমার আরেকটা বড় কাজ ছিল মণিহার সিনেমা হলে, এটাও ছাত্র জীবনের কাজ। স্যার এই ভাস্কর্যের কাজটাও কি ভালো লাগার? মানে আমি জানতে চাচ্ছি, আপনার তো আসলে জায়গা হচ্ছে সেই আঁকা আঁকি না, চিত্রকর্ম। না, ওটা সাবসিডারি, প্রত্যেক শিল্পীরই একটা সাবসিডারি সাবজেক্ট থাকে। সেটা ঠিক আছে, কিন্তু আপনি তো অনেক ভালো ভালো কাজ করেছেন এই ভাস্কর্য জগতেও। না, এই ওটা শিল্পেও। ভালো হয়েছে কিনা 50 বছর পরে বলবে আচ্ছা, যে ভালো কাজ করে এখনো গেছে। করছেন তো স্যার ভাস্কর্য নিয়ে এখন কাজ করছেন করতেছি তো? না, কারণ ভাস্কর্যের কাজ করার নাই, এটা পৃষ্ঠপোষকতা কম। আচ্ছা, পেন্টিং করছে নিজের ইচ্ছায়, ওই যে বলছি না জীবনের জন্য আর জীবিকার জন্য। এখন জীবনের জন্য করছি, যেহেতু বিশ্ববিদ্যালয় আমাকে জি, জি, জি। বাঁচিয়ে রাখে। জি জি কোন বিশ্ববিদ্যালয়ের থেকে আমি পেনশন পাই, সেটা দিয়ে আমি বেঁচে আছি। জি আর গ্রামের শিশুদের জন্য যে কাজ করি ওইটা আমার প্রাণের। আচ্ছা আচ্ছা কিছুই না হোক, আমার অঞ্চলের কিছু শিশু একটা দিনের শিক্ষা দিলেও তো তারা কিছু পাবে।
স্যার, আপনার শিল্পকর্মে আমরা সবসময় লক্ষ্য করেছি যে গ্রামীণ জীবন এবং মানুষ, এই দুটো জিনিস বারবারই উঠে আসে। এটা নিয়ে কি বলবেন আপনি? না, মানুষ ছাড়া তো কোনো স্মৃতি আসে না। আর আমার গুরু তো সবই মানুষের ছবি বেশি। জি। যদিও আমি ল্যান্ডস্কেপ আঁকি, কিন্তু আমার গুরুর তো মানুষের ফিগার নিয়ে আঁকে। আর আমি পরবর্তী যে কাজটি করেছি সেইটা হচ্ছে কৃষকের মেডিটেশন, কৃষকের ধ্যান। কৃষকরা ঢোল পিটিয়ে পিটিয়ে ধ্যান করে। সারা পৃথিবীতে কিন্তু সব দেশেই ঢোল পিটায়। কেউ আর্মি ট্রেনিং দিচ্ছে, কেউ বা পয়লা বৈশাখের উৎসব করছে। কিন্তু আমাদের পরিত্যক্ত অর্থাৎ দক্ষিণ অঞ্চলের গ্রামের যে অবহেলিত মানুষ, তারা সারা বছরের ওই ঢোল পিটিয়ে পিটিয়ে তারা সেই ঈশ্বরে প্রার্থনা করে। এটাকে আমি কেন বলছি, অনেক দেশে অনেক রকম ভাবে ঢোল পিটায়, কিন্তু তাদের পিটানোটা আমার চোখে এসে গেছে অন্যভাবে, যে তারা একবার পিটাইয়ে একবার নাম করে। তার নাম তো করলো, তো মুখ্য তো নাম, জি জি। সেই পরম করুণাময় নাম। তা আমি এইটা তাদের ভিতর খুঁজে পেয়েছি, যে গরিব কৃষক সারা দিন ধরে পিটাচ্ছে, একটা সময় এসে তারা তাদের যে মন্দির সেখানে যাচ্ছে। এটাই তা আমার চোখে একটু ভিন্ন, যে কৃষকের ধ্যান, কৃষকের মেডিটেশন কি। আচ্ছা সরল মানুষ। আচ্ছা স্যার, গ্রাম আর শহর দুটোর কথাই যদি চিন্তা করি, চারুকলা কি এখন একটু শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে দিনকে দিন? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য শহর কেন্দ্রিক হতে হবে, তা না হলে আমাদের দেশ বাঁচবে কি করে? জি। আমি তো অন্য অনেক দেশে দেখছি খোঁজ খবর নিয়ে, যে আমাদের দেশে চারুকলা আছে বিধায় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আছে। এটা বিগত যে গভর্নমেন্ট যারাই আসুক, তারা তো অনেক পৃষ্ঠপোষকতা করে গেছে। প্রায় 30টার মতন আর্ট ইনস্টিটিউট হয়েছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। আমাদের দেশে যেমন গার্মেন্টস এর কথাই তো বললাম প্রথম দিকে, তারপরে গার্মেন্টস এর ফ্যাশন, সিরামিক ইন্ডাস্ট্রি, প্লাস্টিক ইন্ডাস্ট্রি, এবং কোথায় নাই প্রত্যেকটা জায়গাতে চারুকলার বিচরণ। শাড়ি তো বন্ধ করতে পারছে, বিডিআরকে আমার দরকার হয়নি। আমরা শাড়ি দিয়েই বলছি কি না, ওকে আমাদের শাড়ি দেখো সুন্দর। এই যে দিক, এটাই নিশ্চয়ই। স্যার, আপনি একটি আর্ট স্কুল রয়েছে, অবৈতনিক ভ্রাম্যমাণ আর্ট স্কুল যেটাকে বলে, সেটা নিয়ে একটু জানতে চাই, যে এটার পেছনে আসলে মূল অনুপ্রেরণা আপনার কি ছিল? না, আমার গুরুই বলতেন যে তুমি তো কলেজে শিক্ষকতা করো, কিছু না কিছু পাও, বাকিটা শিশুদের দিও, আচ্ছা মানুষকে দাও। আমার অনেকজনকে ফ্রি ছবি এঁকে দিতে হয়েছে, অনেক গরিব, তার পিতার ছবিটা নষ্ট হয়ে গেছে, আমার কাছে আসছে, আমি চেষ্টা করেছি তাদেরকে ফিরিয়ে এঁকে দেওয়ার, অন্তত এই আনন্দটুকু তো হবে, চেষ্টা করেছি। আর শিশুদের প্রতি আমার একটা ছোটবেলা থেকেই দুর্বলতা কাজ করে, যার জন্য যেখানকার শিশুই হোক মনে হয় কি আমার শিশু। এটা 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 আমার বিশাল আনন্দের। অবৈতনিক এই শিশুদের জন্য স্কুলটা, সেটা আসলে কোথায় কোথায় কতগুলো? এটা প্রথমেই আমার বাড়িতে করছিলাম, অর্থাৎ আমার বাড়িতে যে একতলা ঘর, ওর উপরে একটা ছাবড়া দিয়ে ওখানে শিশুরা আসতো আমার অঞ্চলের এবং আদিবাসী গ্রুপ। তারপরে আশেপাশে দেখলাম যে আমি যদি গ্রামে চলে যাই, তাহলে ওই 30টা শিশু আসার দরকার হয় না, আমি একা গেলেই তো ওদেরকে ড্রয়িং দেখাতে পারছি। আর বিশেষত স্কুলগুলোতে ওই স্যারদের কাছে বলতাম যে স্যার, আপনার কিছু শিশুরে আমি একটু ড্রয়িং শিখাতে চাই, যদি অনুমতি দেন, এটা তিনারা দিতেন। আচ্ছা। আর পাশাপাশি আমার শিশুরা যে ছবি আঁকছে, এটা দিয়ে পেনা তৈরি করেছি। পেনা মানে বড় রিল ছবির মতো, অর্থাৎ স্ক্রল পেন্টিং। কত বড় স্যার? এটা 400 ফিট করছিলাম, ওই যে 2000 ফিট থেকে 400 ফিট মাত্র করছি। এটা রোল করে নিয়ে ভ্যানে নিয়ে চলে যেতাম, যে স্কুলের বিভিন্ন স্কুলে, যে স্কুলে আজকে ক্লাস নেবো সারাদিন, সেই স্কুলে আমি ওটা মাঠে টানিয়ে দিতাম। মাঠে টানানো মানে মাঠে বিছিয়ে দিতাম। আর স্যারদের বলতাম, স্যার দেখেন, একটা জিনিস আছে কি, যে ঢাকাতে আমি যখন নতুন কুড়িতে কাজ করতাম, বেশ আগের কথা, ঢাকার শিল্পীরা এক্সপার্ট, কিন্তু আমার গ্রামের ছবি সম্পর্কে বুঝতো না। আচ্ছা। এখন এই বুঝাবো কি করে, এটা নিয়ে আমি খুব চিন্তা করতাম।
তাহলে আমি মনে করি এখন ডিজিটাল পিরিয়ড আসছে, তা আমার ওই মূল ছবি থেকে ফটোগ্রাফি নিয়ে যদি আমি ওটাকে পেনা তৈরি করে মাঠে বিছাই দেখাই, তাহলে তো অরিজিনালটা নষ্ট হচ্ছে না। জি। আর এটা পেনাটা সহসা পানি লাগে না। তো এদের প্রায় 40টা স্কুলে আমি ওই পেনা তৈরি করে ওদের বিছাই দিতাম, আর সেই দিন ওই স্কুলে ক্লাস নিতাম। এই যে ক্লাস নেওয়ার আনন্দ আর শিশুদের দেখানো, তো শিশুদের দেখাতে যে গ্রামের লোক উপচে পড়তো, অর্থাৎ গ্রামের সাধারণ মানুষ, একদম গ্রামের ঘরের গৃহিণীরাও চলে আসতো। বাহ। ছবি আঁকা যায়, সেই ছবি আঁকে দেখতে হয়, এরকম শিশুরা আঁকতে পারে। চমৎকার, এই কি যে পরিবর্তনই না আপনি চিন্তা তৈরি ভাবনা, করেছেন। হ্যাঁ, জি। এটাই আমাকে এগিয়ে নিয়ে গেছে। তা না হলে আমি গ্রামে, ঢাকাতে তো অনেক জায়গাতেই করে এবং পয়সা নিয়েও করে। তা আমার গুরুর আদেশ ছিল, তুমি ত্যাগ করো, তুমি তো কলেজে শিক্ষকতা করো, কিছু তো পাও। সুলতান তখন ভীষণ দৈন্যতায় বলছে, শিশুদের জন্য কিছু ত্যাগ করো, যদি উপরে তোমাকে ফিরে দেখে। এই যে আনন্দ, নিশ্চয়ই স্যার, এই জন্যই তো আমরা ছোটবেলায় পড়েছি যে তার ভোগে জন্যই তো নয় আমার 2000 ত্যাগেই পড়ে গেছে। সুখ। জি স্যার, আপনার কাজের কিছু নমুনা আমাদের কাছে রয়েছে, আমরা একটু দর্শকদেরকে জানাবো, তারপর সেই কাজগুলো নিয়েও একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। দর্শক, আমাদের আজকের অতিথির কিছু কাজের নমুনা রয়েছে, চলুন আমরা দেখে নিই। দেখে নিলাম আমাদের আজকের শিল্পীর চিত্রকর্ম এবং ভাস্কর্য, চমৎকার সুন্দর ছিল। আবারও ফিরে যাচ্ছি তার কাছে। জি স্যার, আপনি যেমনটা বলছিলেন যে শিক্ষকের সেই দর্শনটা আসলে আপনার মাঝে কিভাবে কিভাবে নিঃশ্বাসে নিঃশ্বাসে, কথায় কথায় সবসময় চলেই আসছে যে ভোগে নয় ত্যাগেই সর্বসুখ। শুনি। বেঁচে থাকার জন্য তো আল্লাহ কিছু দেয়, তা এখন আমার কিছু তো দেওয়ার কথা, গুরুর আদেশ বা নিজের তো একটা ভালো লাগার বস্তু আছে, জি। তা সেটা আমার গ্রাম অঞ্চলে দেওয়ার চেষ্টা করেছি। যে স্কুলগুলোতে অন্তত 50টা-60টা স্কুলে তো কাজ করেছি, এখনো কিছুটা চলতেছে। আচ্ছা। কয়েকটা অবৈতনিক স্কুল আছে, সেই অবৈতনিক স্কুলগুলোতে ওয়েদারে খুব ই করে, বর্ষাকালে যাওয়া যায় না, খুব সমস্যা তৈরি হয়। এই একটা দিক। আর বিশেষ করে শীতকালে আমি আর কিছু কিছু উপকরণ আমি দেওয়ার চেষ্টা করেছি। কি কি স্যার? আর উপকরণ যেমন কিছু রং বন্ধু বান্ধবরা দিত, সেগুলো অতি দরিদ্র দেখলেই তাদেরকে দিয়ে দিতাম। আচ্ছা স্যার, এই যে অবৈতনিক স্কুলের কথা আমরা যে বলছি, এটার নামে কি শিল্পাঞ্জলি? হ্যাঁ, শিল্পাঞ্জলির আন্ডারে আপনি বিভিন্ন স্কুলে গিয়ে ভ্রাম্যমান প্রদর্শনী, ভ্রাম্যমানভাবে ভ্রাম্যমান প্রদর্শনী। ক্লাস, আর ভ্রাম্যমান যে বিভিন্ন ক্লাবগুলোতে চলে, তারাও স্যার, পৃষ্ঠপোষকতা আপনি প্রায় করছে। 30টি আর্ট স্কুল মনে হয় এভাবে কাজ করেছেন, ওরকম নাকি আরো হবে, বেশি হবে? কারণ খুলনা যখন ছিলাম বিশ্ববিদ্যালয় থেকে ওই বটিয়াঘাটা অঞ্চলে গ্রামের স্কুলে যেতাম, আচ্ছা। ওইখানে কিছুটা ক্লাস নিতাম, কারণ বিকাল বেলাটা অন্তত ওই দিকে। তারপরে খুলনা শহরের একটা অবৈতনিক স্কুল ছিল, অবৈতনিক না, আমারটা অবৈতনিক, কিন্তু আমি ওখানে ক্লাস নিতাম, ওইটা ছিল প্রতিবন্ধী স্কুল। আচ্ছা। ওইখানে আমি ক্লাস নিয়েছি। নড়াইলেও প্রতিবন্ধী স্কুলে আমি দীর্ঘদিন ক্লাস নিয়েছি। স্যার, মুদ্রার যেমন দুইটা পিঠ থাকে, অবৈতনিক কথাটার মাঝেও কিন্তু এক ধরনের উদারতাও আছে, আবার বেশ কিছু সমস্যাও আছে। যেমন সমস্যা, অর্থনৈতিক ব্যাপারটা মেনটেন করা তো একটা বিষয়, সেটা যদি কোনোভাবে উতরেও যায়, অবৈতনিক জায়গায় আসলে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা দেখা যায় একটু গুরুত্বের জায়গা কিছুটা কমে যায়, যেটা অনেক সহজে পেয়ে যাচ্ছি সেটা গুরুত্ব একটু কম দেয় কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। আপনার অভিজ্ঞতা জানতে চাই এই জায়গায়। হ্যাঁ, কখনো কখনো গ্রামের যে কিছু দুষ্ট প্রকৃতির আছে, যে ও ফিরি শেখায় কি শিখবো,
এটা না, ও হতে পারে কিন্তু আমি তো না। আমার গুরুই তো আমার নড়াইলে অনেক কিছু দিয়ে গেছে, আমরা পরে হিসাব করে পেয়েছি সুলতান কি দিয়ে গেছে। জি জি কিন্তু আমাদের হিসাবটাও হয়তো পাক না পাক, আমরা যে কিছু ত্যাগ করার চেষ্টা করছি, এটাই গুরুত্বপূর্ণ। আমার মানসিকতা যেন সুন্দর হয়, আমি তো অপরের মানসিকতা সুন্দরের ব্যাপার না। খুব সুন্দর আমি বলেছেন। একটা শিশুকে দিব, সেটা তো আমার ব্যাপার। সে নিতে পাচ্ছে কি না পাচ্ছে, সে একদিন বড় হয়ে হয়তো বুঝবে। আমার অনেক ছেলে মেয়ে যারা আছে আমার আর্ট স্কুল থেকে, অন্তত কমপক্ষে 30টা আচ্ছা বেরিয়ে আসছে, আমার ওই ফোল্ডারে আছে। জি তার ভিতর 5টা MBBS, বাহ 6টা ইঞ্জিনিয়ার, বাহ দারুণ চারুকলারও আছে। আচ্ছা কিন্তু আমি বলছি কি, এটা দেখে আমার প্রাণটা ভরে যায় যে আমার ছেলে মেয়েগুলো বড় হয়েছে, নিশ্চয়ই এটা যা যতটুকু পারছি এটুকুই, যে এটা দিয়ে আমার কি হবে, এটা ভাবার কথা না, এটা তো আরো অন্যভাবে আসতো। জি কিন্তু স্যার। তারপরেও কিছু না কিছু যারা নিউজ করেছে, আপনারা এই যে ডেকে আনছেন, এটা আমার পরম পাওয়া। স্যার আমরা অনেক কৃতজ্ঞ যে আপনার মতো একজন মানুষকে আমরা আজকে আমাদের অতিথি হিসেবে পেয়েছি এবং আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। স্যার আপনি এখনো 5টা স্কুল পরিচালনা করছেন? না, এটাই বর্ষাকালে কয়েকটা বন্ধ রয়েছে, ওদের ওখানে ওই পানি টানি পড়ায় সমস্যা হচ্ছে, জি আচ্ছা একটু চেঞ্জ হলে আরেকটা সেখানে যেতে পাচ্ছি না, রাস্তাটা এত খারাপ, কাজ হচ্ছে সেখানে, আর ভ্যান বা কোনো কিছু পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা আমি তো আমার নিজস্ব, আমি কখনোই চিন্তা করিনি এটা দিয়ে কারোর কাছ থেকে কোনো কিছু আনার, জি এটা আমার বন্ধ। স্যার একটা সংগ্রাম তো সবসময় ছিল আসলে, আমাকে একটা তো- ভ্রাম্যমাণ একটা স্কুল পরিচালনা করা, আপনি 30টির বেশি স্কুলে কাজ করেছেন, এখনো করছেন, সেই সবচেয়ে বড় সংগ্রামের জায়গাটা আসলে কি বা কোথায় আমি যদি একটু একটা জানতে ঘটনা চাই। বলি, আমার এক জি, ছাত্র ভোলা বয়েজ স্কুলের শিক্ষক জি চারুকলার আমাকে ফোন করে বলছে যে স্যার আমি আপনাদের শিশুদের কিছু দিতে চাই। তা আমি বলছি, এখানে এনে দিবা না কোথায় দিবা? তা বলছে স্যার অত দূরে যেতে পারবো না, তা আমি 3000 টাকা দিয়েছি, রং কিনে দিয়েন। এটা কিন্তু আমি চাইনি। জি জি তো এরকম অনেকজন আমাকে এগিয়ে দিয়েছে, দারুণ অনেকজন। হ্যাঁ, শুধু না, আমার অনেক ডাক্তাররাও কাগজ এনে দিয়েছে, প্যাড এনে দিয়েছে, আমি সেগুলো তাদের দেই এবং আমি কৃতজ্ঞ। তারাও তো এগিয়ে দিচ্ছে, অবশ্যই এইটা দিলে আমার মনে হয় তাদের একটা আনন্দ আছে। একদম স্যার, আপনি বিভিন্ন সময় মন্দিরের বারান্দা, বৌদ্ধ আশ্রম কিংবা গ্রামের উঠোনে বিভিন্ন জায়গায় এই শিক্ষা কার্যক্রম চালিয়েছেন। এই যে বিভিন্ন পরিসরে শিক্ষা কার্যক্রম চালাতে গিয়ে দেখা যায় যে কিছু সমাজে চিন্তা করা হয় যে ছবি আঁকাটা হয়তো বা একটা পাপের কাজ, বা ছবি আঁকাটা জীবনে এত বেশি কাজে লাগে না, যদিও আমরা জানি যে শিল্প জীবনের জন্য কতখানি গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলো মানুষের মনস্তাত্ত্বিক জায়গাটা, আপনি যেমনটা বলছিলেন যে আমার কাজটা আমি করি, আমার দর্শনটা আমি মেনে চলি, কিন্তু তাদের ভাবনাটা তো নিয়ে আমার ইয়ে নয়। কিন্তু কাজ করতে গেলে তো এই জিনিসগুলো নিয়ে সহ অবস্থান বা মিনিমাইজ করে নিয়ে চলতে হয়েছে আপনাকে। এই জায়গাটায় আপনার কাছে একটু শুনতে চাইবো যে এই আমি, ধরনের কোনো ইস্যু এসেছে কিনা। একটা দিন একটা সৌভাগ্য, আমার এলাকায় একটা মসজিদ হচ্ছে, তা আমাকে নকশার জন্য ডেকে নিয়ে গেছে। বাহ তা কই, আমি তো অন্য কিছু ভাবিনি, নিশ্চয়ই আমি সেটা ড্রয়িং করে দিয়েছি, মিস্ত্রিরা কাটছে। বলেন সেখানে শিল্পর দরকার হয়েছে কিনা? জি জি আপনার কাপড়টা সুন্দর হবে, আপনার মাথার টুপিটা সুন্দর হবে, নকশা থাকবে, আপনার জুতোটা সুন্দর হবে, আপনার চায়ের কাপটা সুন্দর দরকার হবে। তা এগুলো কি দরকার না এই সমাজে? অবশ্যই আছে। আপনি ইন্ডাস্ট্রিয়াল কথা কেন আসছে এটা? জি যে আমি ওই কথা বাদ দিই, আমার শিশুরা ভালো ছবি আঁকলো, সেটা তো আছে, তার প্রশংসা আছে, কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য একটা উপকরণ। সবাই কি ইঞ্জিনিয়ার ডাক্তার হবে? জি আমার অবহেলিত শিশু যাকে আমরা পরিত্যাগ করি, অনেক সময় দেখবেন কি যারা ছবি আঁকে তাদেরকে ক্লাসে ঢুকতে দেওয়া হয় না, বা দেখা গেল ক্ষেত্রে তাদের গুরুত্বই দেওয়া হয় না, ভর্তি নেওয়া যায় না। কিন্তু আমাদের ওই ছেলেগুলোই তো পরবর্তীতে এসে বড় হয়েছে। অবশ্যই এই যে এটা খুঁজে পেয়েছি আমি, সবারই দরকার আছে, আল্লাহ সবাইকে জন্ম দিয়েছে না, তাহলে ওর কি দরকার নাই? নিশ্চয়ই এত নিশ্চয়ই পরিষ্কার এবং স্পষ্ট আপনার জায়গাটা, মানে এই প্রশ্নের উত্তরটা শুনে আসলে সত্যি অবনত হয়ে যাচ্ছে আপনার মানসিক জায়গাটার জন্য। স্যার আপনার গল্প আরো শুনি, তাই না সাকি? একদমই তাই। এবং যে কোনো ভাবনায় স্যারের কথা শুনে যেটা সবসময় এরকমই ভাবা উচিত যে সৌন্দর্য থাকতে হবে, আর এই সৌন্দর্য তো আসলে শিল্পচর্চার মাধ্যমেই আসবে।
তা না হলে এটা সম্ভব কেন? স্যার, আপনি 6000 বর্গফুট দীর্ঘ একটি বিশাল চিত্রকর্ম যেটি তৈরির ভাবনা আপনার মধ্যে এসেছিল, শিশুরা এবং আঁকছে। সেটা আপনি শিশুদের নিয়েই করেছেন। জি, আমি আসতে চাচ্ছিলাম ওই জায়গাটাতে। স্যার, এই ভাবনাটা আপনার কিভাবে তৈরি হলো? আমি একবার কয়েকদিন ঢাকাতে সুযোগ পেলাম, তা জি। আমার ছোট ভাইয়ের বাসায় কয়েকদিন কাটাচ্ছি, কিন্তু একদিন এই আমাদের বাবু বাজারে আমি কাগজ খুঁজতে গেছি। তাই কাগজের রোল দেখে আমি চিন্তা করছি কেমন দাম। তাই একটা রোল পেলাম 3, 6 ফিট 7 ফিট 14 ফিটের মতো। তাই আমি বললাম পুরোটা কত দাম? তো তারা তখন বেশ আগের কথা, ওইটা প্রায় 22,000 টাকার মতন। তা আমি বলছি তাহলে আমার অর্ধেক দেন। তা আমার সৌভাগ্য, ওই আমেরিকান কার্টিস্টটা অর্ধেক কেটে নিয়ে আসছে, যার ওজন 100 কেজি। আচ্ছা। আচ্ছা, এটা 7 সালের কথা। কি করবো এটা জানি না, বা আমার ঘরে ছিল। আমি কয়েকটা ওয়াটার কালার করছি, এটা বেঙ্গলে বিক্রি হয়েছিল, জি, কিন্তু বাকিটা পড়ে রয়েছে যে অত রোল কাগজ। তা আমি একবার ভাবলাম যে আমার শিশুরা তো প্রতিদিন যদি আঁকে, জি। 1 ফুট করে 2 ফুট করে আঁকে, তাহলে একদিন শেষ হয়ে যাবে। আর আমার এই দরিদ্র দেশের শিশুরা যে ভালো আঁকে, এটা বিশ্ববাসী দেখবে। জি। অবশ্যই, ঠিক আছে না? আমরা কি সব দিক দিয়ে দরিদ্র? আমরা কি সব দিক দিয়ে পিছিয়ে? একদমই না। তা আমার ওইটাই সবসময় মনে হতো যে আমাদের শিশুরা, সুলতানের পরবর্তী প্রজন্ম কি করে বিশ্বের দরবারে শিশুরা হাজির হবে। যখন মানে ওয়ার্ল্ড ফুটবল খেলা হচ্ছে, আমার শিশুরা আঁকছে ওয়ার্ল্ড ফুটবলের ফ্ল্যাগ। জি। ক্রিকেট খেলা হচ্ছে, তারা স্টেডিয়াম আঁকছে। এরকম সিজনাল যে কাজগুলো, এমনকি ঈদের ছবি এঁকে ফেলছে আমার শিশুরা, নামাজ পড়ছে, শিশুরা আঁকছে। বাহ, এটা বিস্মিত হয়ে গেছে আমি। তো এই যে তাদের উপস্থাপনা, এটা তো আমার না, তাদের সেন্সে এটা করছে, তারা নকশা আঁকছে। আমার সারা বাংলাদেশে কিন্তু আমার শিশুরাই প্রথম বড় নকশা আঁকা শুরু করেছে। শুধু বড় না, বড় এবং বড়। বাহ, মানে এটাই আমার আনন্দ যে আমার শিশুরা এত বড় একটা আঁকছে। স্যার, এই যে বৃহত্তর এই নকশাটা যখন আপনি এক চোখে দেখেন সামনে, নিজের কি অনুভূতি হয়? না না, এইটা তো আমি বিশেষ করে শিশুদের আঁকা ছবিটা নিয়ে আমি ঘুম পড়তে পারি না। কি জন্য পারতে পারি না? যে এটা কোন দিন একদিন বিশ্ব দরবারে হাজির হবে, জি। আল্লাহ কোথা থেকে কারে দিয়ে এটাকে উপস্থাপন করবে, এই অপেক্ষায়। অন্তত ওদের প্রশংসাটা দেখুক। নিশ্চয়ই, নিশ্চয়ই বিশ্ববাসী। স্যার, নিশ্চয়ই। আমার নয়, আমার দেশ, আমার নড়াইল, আমার গুরু অঞ্চল, শিশুরা যেন জিতে যায়, বিশ্বের কাছে তারা যেন একটা বড় জায়গায় চলে যায়, এটার জন্য আমি সর্বক্ষণ চিন্তা করি। নিশ্চয়ই স্যার, অনেক অনেক শুভকামনা। স্যার, এই যে আপনার নড়াইল, আপনার শিশুদের কথা বলছেন, এই যে নতুন প্রজন্মের যে শিল্পীরা রয়েছে তাদের জন্য বা গ্রামের শিশুদের জন্য আপনি কি বার্তা দিয়ে যেতে চান? না, আমি তো এখন গ্রামের শিশুরা একটা পর্যায়ে আসুক, স্কুলে পড়াশোনা করুক, তারা তাদের ভিতর মনটা জি। ডেভেলপ হোক, অথবা তারা বড় মনের হোক, এইটাই। সবাই কি আর বিজ্ঞান বিষয়ক ছাত্র হবে? আমার এই অবহেলিত শিশুগুলো যেন বড় কিছু করে দেশের, একদম এটি দরকার। স্যার। ঠিক আছে না? আমার দেশের সব কি আর মেধা সম্পন্ন হয়? চারুকলার মেধা হোক, জি। সেটাই। যারা কোনো কিছুই পারে না তারা যেন এদিকে আসে। স্যার, আপনি তো এক ধরনের শিল্প আন্দোলন করছেন, আমি বলবো নিবেদিত ভাবে। আন্দোলন হয় কি, পাশে যদি আরো একজন বা দুইজন বা একটা পরিবার সহযোগিতা করে, তখন কিন্তু আপনার আন্দোলনটা অনেকখানি সহজ হয়। আমরা যদি মমতা বিশ্বাস, আপনার সহধর্মিনীর কথাই ভাবি, আপনার এই শিল্প আন্দোলনে তার প্রভাবটা কতখানি? পুরাটাই তাই, পুরোটাই। অর্থাৎ আমার অর্ধেক তার। একদম। আমাকে এগিয়ে নেওয়ার জন্য আমার স্ত্রী বিশাল, নিশ্চয়ই। মানে আমার শিশুদেরকে সে প্রতি মুহূর্ত তাদের সেবা দিত। এটাই মানে আমার যা কিছু আছে তার অর্ধেক, নিশ্চয়ই, যেভাবেই দেখুক। নিশ্চয়ই। তার সেই পূর্ণ সহযোগিতা বা পূর্ণ সাপোর্টটা না পেলে আপনি এত স্বাধীনভাবে কাজ করতে আসলে পারতেন না। আর একটা সৌভাগ্য জি। হয়ে গেছে কি, আমার আল্লাহ এটা করিয়ে দিয়েছে, জি। আমার মেয়েটা চারুকলায় পিএইচডি হোল্ডার। জি, বাহ, এটা মাশাআল্লাহ। আল্লাহ আমাকে দিয়েছে। আমি চাইছিলাম যা এই চারুকলায় আমরা অল্প একটু পড়াশোনা করবো, কিন্তু তারা আমার সন্তানটি যেন বড় জি। কিছু হয়। সহসা কিন্তু কেউ চারুকলায় পিএইচডি পড়াতে চায় না। এই যে একটা দিক আছে আমাদের জি, দেশে, জি, তো জি।
এইটা যে সেটা হয়েছে এটি আনন্দের। নিশ্চয়ই চমৎকার। নিশ্চয়ই স্যার। স্যার অনেক ভালো লাগলো আজকে আপনার সঙ্গে গল্প করে। অনেক অনেক কৃতজ্ঞতা স্যার, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আরো একবার, এবং অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে, আপনি আপনাদের এসেছেন প্রতিও কষ্ট আমি করে। কৃতজ্ঞ। আর আমি যে আপনাদের সামনে এগুলো বলতে পেরেছি সেটা একটু দেখবেন, কোথায় কতটুকু জানি না কি হবে। আর আপনাদের প্রতি মঙ্গল কামনা করে। জি।